আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আমি তারেক চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন থেকে আমাদের এই লিগ্যাল রাইটস অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত চলবে। আপনারা এই সময় দেখতে পাবেন এবং আপনারা এই অনুষ্ঠানে বরাবরের মতোই টেলিফোনের মাধ্যমে প্রশ্ন রাখতে পারবেন, ইমেলের মাধ্যমে প্রশ্ন রাখতে পারবেন। ইমেলের উত্তরগুলো আমরা পরবর্তী সপ্তাহে বাছাইকৃত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই অনুষ্ঠানে যথারীতি আমাদের নিয়মিত অতিথি রেজা চৌধুরী অনুষ্ঠান থাকবেন এবং উনি প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের আলোকপাত করবেন এবং আপনারা এই অনুষ্ঠানে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারবেন। আমাদের অতিথি আমরা চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার। কোনো কারণে কোনো প্রশ্ন না দিতে পারলে আমরা পরবর্তী সপ্তাহে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আপনারা ইমিগ্রেশন, ফ্যামিলি, এমপ্লয়মেন্ট, লিটিগেশন, বেনিফিট, ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেন এন্টাইটেলমেন্ট, ল্যান্ডলর্ড এন্ড টেনেন্সি, যে কোনো বিষয়ে, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকে অনুষ্ঠানে আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী আজকে ডিভোর্সে ফাইন্যান্সিয়াল রেমেডি যেগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা করবেন। আর আমি অনুষ্ঠানের শুরুতে আপডেট, ইমিগ্রেশন বিষয়ে অনেক আপডেট রয়েছে, সেই আপডেটগুলো কিছুটা দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমি আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার রেজা চৌধুরীকে। ওয়েলকাম টু আওয়ার শো। Thank you very much. Good to be back after a long spell. Okay, thank you. Hope we will start our regular program together today. Yes. দর্শক মণ্ডলী, ইমিগ্রেশন বিষয়ে অনেকগুলো আপডেট রয়েছে। আমি কিছু সারমর্ম বলবো, তারপর আমি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে যাব। আপডেটের মধ্যে রয়েছে গত 20-এ ইমিগ্রেশন অ্যাক্ট 2014 এর মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে। তো 20 অক্টোবর 2014 একটা ধাপে পরিবর্তন আসছে। তারপর বিভিন্ন ধাপের মধ্যে রয়েছে 17 নভেম্বর, 1 ডিসেম্বর, 15 ডিসেম্বর, বিভিন্ন ধাপে এই পরিবর্তনগুলো কার্যকর হবে। প্রথম দফায় 20 অক্টোবর যেটা পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে টিআর-4 স্টুডেন্ট ভিসার এপিল রাইট বিলুপ্ত করে দেওয়া হয়েছে, এপিল রাইট থাকবে না। এই স্টুডেন্ট ভিসা এপিল রাইটের পরিবর্তে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করতে পারবেন। সেটা হবে হোম অফিসের অন্য যে অফিসার সিদ্ধান্ত দিয়েছেন সেই অফিসারের পরিবর্তে ভিন্ন একজন অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবেন। সেটা হচ্ছে যে কোনো বিষয়ে ভুল হলে পরে আগে যেটা হতো হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করা যেত, এখন সেটা করা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। তবে হিউম্যান রাইটস ইস্যু থাকলে এখনও অ্যাপিল করা সম্ভব। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর ক্ষেত্রে হোম অফিসের যুক্তি হচ্ছে অ্যাপিলের সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বনিম্ন 12 সপ্তাহ লাগে, তারা 28 দিনের মধ্যে এই সিদ্ধান্ত দেবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর ক্ষেত্রে। আমি প্রসেসটা সংক্ষেপে বলে নিতে চাই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটা হচ্ছে সিদ্ধান্ত দেওয়ার পর 14 দিনের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা টিআর-4 অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, এবং 28 দিনের মধ্যে হোম অফিস সিদ্ধান্ত দেবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর ফিজ যেটা রয়েছে সেটা 80 পাউন্ড। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর কালে একটা সুবিধা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যদি করেন সেক্ষেত্রে আপনার যদি যথাসময়ে আবেদন করে থাকেন তাহলে আপনার লিভ থাকবে, অর্থাৎ আপনি অবৈধ হয়ে যাবেন না। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ চলাকালীন সময়ে আপনাকে রিমুভ করা যাবেন না আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর আবেদন করে থাকেন। তারপর রয়েছে নতুন ধারা চালু হয়েছে, আপনারা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে কস্ট অর্ডার। সুতরাং আপনারা যখনই, এটা শুধুমাত্র স্টুডেন্ট অ্যাপিলের ক্ষেত্রে না, যে কোনো ইমিগ্রেশন অ্যাপিলের ক্ষেত্রে যেটা আগে কস্ট অর্ডার ছিল না, যেটা ছিল ফি অ্যাওয়ার্ড, অর্থাৎ আপনি অ্যাপিলে যে 140 পাউন্ড ফিজ জমা দিয়েছিলেন সেই ফিজটা নর্মালি অ্যাপিল উইন করলে যিনি অ্যাপিলকারী তিনি এই অ্যাপিলের ফিজ ফেরত পেতেন কোর্ট যদি সিদ্ধান্ত দিত। অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে ফি অ্যাওয়ার্ড করতো না। এখন যেটা করা হয়েছে যে কস্ট অর্ডার। সুতরাং খেয়াল রাখবেন যিনি অ্যাপ্লাই করছেন যে আপনার যদি কোনো ত্রুটি থাকে, দোষ থাকে, সেক্ষেত্রে কোর্ট আপনার বিরুদ্ধে কস্ট অর্ডার, ফুল হিয়ারিং এর যে কস্ট, এই কস্টটা আপনার বিরুদ্ধে ইস্যু করতে পারে।
সুতরাং এটা খেয়াল রাখবেন। পাশাপাশি এই কস্ট অর্ডারের বিধান রয়েছে যে আপনি যদি হিয়ারিং এর সময়ে যদি কস্ট অর্ডার অ্যাপ্লাই করেন, দেখা গেল আপনি আপিল উইন করেছেন, এবং কস্ট অর্ডারের ক্ষেত্রে কিছু কিছু গ্রাউন্ডসও রয়েছে, যেমন ধরেন আনরিজনেবল বিহেভিয়ার বা অন্য কোনো কারণ যেটা কোর্টের সময় নষ্ট করেছেন, বা মেরিটহীন কেস আপিল এই ধরনের হলে পরে কোর্ট যিনি আপিল করেছেন তার বিরুদ্ধে কস্ট অর্ডার ইস্যু করতে পারে। এবং কোর্টের ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাপিল হিয়ারিং এর সময় এই কস্ট অর্ডার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং অলরেডি শুরু হয়েছে। আমি নিজেও ছিলাম কালকে বা 2-1 দিন আগে কোর্টে 20 অক্টোবরের পরে, সেখানে আমি নিজে দেখেছি হোম অফিস কস্ট অর্ডারের জন্য আলাদা সাবমিশন করেছে। সুতরাং খুবই কেয়ারফুল যারা অ্যাপ্লাই করবেন, আপনার কোনো কারণে যেন কস্ট অর্ডার আপনার উপরে না পড়ে সেটা খেয়াল রাখবেন। অথবা আপনাকে এখন আপিলের ফিস দিলেন, কেস হারলেন, আবার আলাদা পয়সা দিতে হবে। সুতরাং সেটা 500 পাউন্ড হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, ডিপেন্ড করে কোর্ট কোনটা আপনার উপরে অর্ডার ইস্যু করে। কস্ট অর্ডার যদি আপনি হিয়ারিং এর দিনে অ্যাপ্লাই করতে পারবেন, যদি অ্যাপ্লাই করেন কোর্ট যিনি অ্যাপ্লাই করেন হোম অফিসও আপনার বিরুদ্ধে অ্যাপ্লাই করতে পারে। কোর্ট আদার পার্টিকে, যিনি অ্যাপ্লাই করেছেন আদার পার্টিকে এ ব্যাপারে বক্তব্য দেওয়ার সুযোগ দিবে। যদি কোনো কারণে হিয়ারিং এর দিন না হয়ে থাকে, তাহলে ডিসিশন পাওয়ার 28 দিনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর এই অ্যাপিলের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ বলছি, রং আপনি কস্ট অর্ডারের জন্য আপনি কোর্টে অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটার পরে আদার পার্টিকে এটা রিপ্রেজেন্টেশন করার সুযোগ দেবে। অ্যাসেসমেন্ট হিয়ারিংও হতে পারে যদি প্রয়োজন হয়। সুতরাং খুবই খেয়াল রাখবেন, প্রায় সিভিল লিটিগেশনের পর্যায়ে চলে গেছে। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন কস্ট অর্ডারের ক্ষেত্রে। আরও কিছু কিছু বিষয় আছে, আমি পরবর্তী সেগমেন্টে আলোচনা করব। এখন আমি যাচ্ছি আমার অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে। তিনি আজকে ডিভোর্স হলে পরে কিভাবে অপর পার্টির কাছ থেকে ফাইন্যান্সিয়াল রেমেডি পাওয়া যায় সে ব্যাপারে আলোচনা করবেন। ব্যারিস্টার রেজা চৌধুরী। Thank you very much. Now, this area is a fairly complex area of law. যেটা হয়েছে যে যারা there's a misconception হচ্ছে এটা যে ভুল বোঝাবুঝি এটা থাকে যে আপনারা ফাইন্যান্সিয়াল অর্ডার মানে ডিভোর্সের পরে মানে আসবে, সেটা সঠিক। তার মানে হচ্ছে না যে ডিভোর্সের আগে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, মানে সেটা সুযোগ আছে। তো ফাইন্যান্সিয়াল অর্ডারটা কি, অ্যাজ ইজ অলওয়েজ the customary way that I present this or I tackle any topic is to give a definition. Financial order মানে হচ্ছে গিয়ে যে আপনি যদি চান যে কোনো এই পয়সার ব্যাপারে একটা ভাগাভাগি করার একটা অ্যাপ্লিকেশন যদি চান, if you believe that having spent the number of years that you have spent in a marriage that you're entitled to a financial remedy, then তাহলে আপনারা বলবেন যে আমি আমার এন্টাইটেলমেন্ট আছে পয়সা পাওয়ার জন্য, আর এই মতাবস্থা আমি একটা অ্যাপ্লিকেশন করব কোর্টে। নাও কোর্টে যাওয়ার আগে যেটা ইম্পর্টেন্ট, মানে যেটা এনকারেজ করা হয় স্পেশালি আন্ডার কারেন্ট ক্লাইমেট, to negotiate and to conduct what we call pre-action discussion. মানে কোর্টে যাওয়ার আগে যেটা করা সেটা হচ্ছে যে আপনার স্পাউসের সাথে, কারণ এই পর্যায়ে কিন্তু আপনাদের ডিভোর্স এখন কিছু হয়নি, হতে পারে যে আপনি সেপারেশন হয়েছেন, কিবা হতে পারে যে আপনি ডিভোর্সের অ্যাপ্লিকেশন মানে আবেদন করছেন এবং অ্যাপ্লিকেশন এখনই তারা ডিল করছে, কিবা যে এই প্রথম স্টেজের যে ডিভোর্স মানে বলা যেতে পারে প্রভিশনাল ডিভোর্স, দ্য টেকনিক্যাল টার্ম ইজ ডিক্রি নাইসাই। এই স্টেজে পরে যদি হয় তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যদি কোর্টে নিতে চান তাহলে সেটা নিতে পারবেন। কিন্তু পার্টিসরা দে ওয়াজ এনকারেজড যে আপনারা আগে যদি কোনো প্রাইভেটলি ব্যাপারটা সংশোধন করতে পারেন তাহলে দ্যাটস বেস্ট ফর ইউ, এটা মানে উত্তম। Why? Principally because of the cost issue. That if you were to go through litigation, then you could be looking at a number of costs in relation to your own legal costs. মানে রুলটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অর্ডারের ব্যাপারে যে ফ্যামিলি ল রুলস হচ্ছে গিয়ে যে কষ্টের ব্যাপারে কোর্টের কোনো কষ্টের কোনো মানে
দেওয়া হয় না, each party can bear their own cost of it. So আপনাদের করাটা কি? I always encourage my clients যে যদি আপনাকে যেতেই হয়, কোর্টে যদি যেতে হয়, মানে অনেক ক্লায়েন্টস আমার কাছে আসেন, বলেন যে দেখো আমি আমার পার্টনারের সাথে অনেক নেগোসিয়েশন হয়েছে, there is a whole series of email exchanges or correspondence or discussions or whatever, and that quite clearly points to parties exhausting, মানে পুরোপুরি বলতে গেলে তারা আর কোনো উপায় নেই, তারা এই নেগোসিয়েশনের একেবারে শেষ পর্যায়ে চলে আসছেন, আর আনফর্চুনেটলি there is no meeting of the minds, আমরা কোনোভাবেই যে আমরা মানে এগ্রি হতে পারছি না, তখন যেটা উত্তম হবে, which I still think is valid and prevalent, সেটা হচ্ছে যে আপনারা একজন ব্যারিস্টারে কিংবা একজন experienced family law solicitor who specializes in financial remedies only, ও হতে পারে যে ডিভোর্সের ব্যাপারে তারা মানে স্পেশালিস্ট, এবং ডিভোর্সের সাথে ফাইন্যান্সিয়াল রেমেডিজ, পেনশন, এরপরে বাচ্চাদের মানে তাদের এই ফ্যামিলি লো এরিয়া বলতে গেলে তাদের মানে ব্রেড বাটার প্র্যাকটিস। সো তাদের কাছ থেকে একটা ভালো একটা অপিনিয়ন আনবেন, একটা মানে অ্যাডভাইস আনবেন যে আপনার এই পুরুষ সার্কামস্টান্সটা ধরে যদি কোনো কাগজপত্র থাকে, খেয়াল রাখবেন যে এই পর্যায়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার এই পার্টনার, ফর্মার পার্টনার কিন্তু আপনাকে সবগুলো কিন্তু কাগজপত্র দিবে না। মানে ফাইন্যান্সিয়ালের কাগজপত্র কি মানেটা কি? মানেটা হচ্ছে কি, আপনি যদি বলেন যে না আমি তো ম্যারেজের এই বিয়ের পর থেকে তো আমি পয়সা টয়সা দিয়েছি, আমি কন্ট্রিবিউশন করছি, আমি তো বাড়ি কিনছি, তো এরপরে তুমি বাড়ি কিনলা, আমি এসব করছি, শুধু পয়সা টয়সার কন্ট্রিবিউশনটাও না, দ্যাটস নট দি অনলি ইস্যু দ্যাট দ্য কোর্ট লুকস অ্যাট, যে আপনি যে অন্যভাবে যে কন্ট্রিবিউশনটা করছেন। ম্যারেজটা তো অনেক একটা বড় ইনস্টিটিউশন, সেটা বলতে গেলে যে ম্যানেজিং এ কোম্পানি ইজ পারহ্যাপস মাচ ইজিয়ার দ্যান মেইনটেইনিং এ ম্যারেজ। তো তাই সেই ক্ষেত্রে যে ম্যারেজের ব্যাপারে এর জন্যই মানে আমাদের যে কলার আছে, আমাকে শুরু থেকেই বলা হয়েছে। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন আছিল ভাই সাহেব। প্রশ্নটা হইল গিয়ে আমি 2012 বৈদেশে আসলাম এজ এ স্টুডেন্ট। জি হ্যালো, জি খোকা, স্টুডেন্ট আইলে পড়াশোনা করানি? এরপরে আমি 2013 কি হইছে? 2013 আমি ম্যারেজ করছিলাম। আমি ভেরি গুড, আমাদের স্টাফ করছি বা আমার F4 হইছে মাশাআল্লাহ। জি খোকা, পরে আমি FLR M করছিলাম, বলে আমাদের ভিসা পাইছে আমি 30 মান্থর। জি তো সব আমার ফ্যামিলিতে প্রবলেম হইছে আগে, যেমন আর কি জি হয়তো রিলেশন সাবসিস্টিং থাকতো না আর কি। বুঝছি। তো ইন দ্যাট কেস হোয়াট ক্যান আই ডু? এন্ড বা আমার ফুয়া আছে, বা ফুয়া দিয়ে আমি কিছু করতাম পারবো না, যদি আমি এক্সটেনশন করতাম পারি না বা কিছু করতাম পারি না, বা আমি কিতা করতাম পারি না, বা আমার দিতে পারে, যদি হয় না আমি খুব খুশি হইম আর কি। আপনার এটা হলো ভেরি স্যাড যে আপনার বিয়া ভাঙ্গি যার। আপনার কতদিন হয়েছে? আরো 2.5 বছর যাইতে তো বাক্কা সময় আছে, 1.5 বছর। ধরো আমার এক্সটেনশন আর 1 বছর আছে, 1 বছর থেকে 1 বছরের মতন আছে। এখন কি আলাদা থাকেননি? একমতো সেপারেটও আর কি, 80% 90% সেপারেট। বুঝছি, সেই কি আর কি, যাই বুঝলাম। এখন যেটা হয়, আপনি বাচ্চার লগে খাতির আছে তো মোটামুটি? এইটা তো মাশাআল্লাহ ঠিক আছে, ভেরি গুড। না অনেক সময় মা বাপে দুইজনে মাইল লাগে বাচ্চারে করলেন ফক্ক করিয়া দেখা যায় চাই না এটা করুন না, এটা কিছু না। আচ্ছা, এখন যেটা হইছে, যদি আপনার বাচ্চার লগে সম্পর্ক থাকে তাহলে আপনি ও বাচ্চার উসিল্লায় আপনি ভিসা বাড়াইতে পারবা।
ঠিক আছে, ভিসা এখন বাড়াইলে কি আমার এফএলআর এম কিটা থাকবো নি গুনা এখন এক নম্বরের লগে আমি ফর্ম নিয়ে কই না, যারা কইন তারা জানেন আমি ফর্ম এটা আমি তো তোকে একটু কাটাকাটি করছি তার সম্বন্ধে ওখান কইতাম আমি কাটাকাটি করলে আমি এটা আমি গুরুত্ব যদি- কম দেই, কারণ আপনি কাটাকাটি কোনটা করছেন কিতা বুঝছেন কইতে পারাম না, এফএলআর এম টেম থাকবো কিনা এটাও জানি না। আমি আপনার লিগ্যাল ম্যাটার্স কইয়ে দিই, যেটা প্রশ্ন করছেন আপনি। আমি জি, ফর্মের কথা। ব্যাপারে কই না, কোনো সময় কইতাম না, কারণ কনফিউজিং। এখন ফর্মটা চুজ করা হলে সবচেয়ে কঠিন ব্যাপার, এফএলআর এফপি ডিএল কতটা হিসাব ছাড়া। Yes, সুতরাং yes. আমি এই লেভেলের নাই। আমি লটা আপনার এক্সপ্লেন করিয়া কই। এক নম্বরে হইল গিয়া, যদি আপনার বাচ্চার লগে গুড রিলেশন থাকে, বাচ্চার লগে থাকেন এবং আপনার ওয়াইফে এটা কনফার্ম করেন ইয়েস দেয়ার ইজ এ গুড রিলেশনশিপ লিখিয়া দেন, তাইলে না আপনি ইগুতা দিতাম না, যে আমরা সেপারেট যদি হই যেতে ইগুতা তাই দিত না, ইগুতা আপনারা বুঝরা তাই তো তাহলে আপনি যে কইলে বাচ্চার লগে খুব খাতির আছে, এই জন্য আমি প্রশ্ন বাচ্চার করছি। লগে তো রিলেশন আছে, আমি দেখলাম যে করলাম আমি তো সে বাধা বিপত্তি নাই, বাট মায়ের জন্য কইলে যেন সিটি দিবা এগুলো অসম্ভব। আচ্ছা, চিঠি দিতে নাই। এখন চিঠি দিতে না দিলে আপনার প্রমাণ কিটা? সুতরাং আপনি যদি প্রমাণ কিন্তু আমার বাচ্চা হইছে, আমার হাত হইছে, আমার সবটা আছে বা এভরিথিং আছে। আজ যাই হোক, আমি প্রশ্নটা আমি কইছি যে বাচ্চার লগে রিলেশনশিপ আছে, এটা প্রমাণের লাগিয়া আপনার ওয়াইফে যদি না দেন, আপনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন বাচ্চার লগে কোনো ধরনের মানে কন্টাক্ট নাই, তাইলে আপনার ভিসা হইতে না। আপনি আমি কইলাই যারা অন্য যারা হুন্ডা তারার লাগিও হেল্প হইব। বাচ্চার লগে রিলেশনশিপ প্রুভার লাগিয়া একটা হইল গিয়া মায়ের সিটি দিতা, আর না হইলে কোর্ট থেকে কনফার্ম করা যে কন্ট্যাক্ট অর্ডার আনিয়া দেখাইনি যে ইয়েস আমি সপ্তাহে 2 দিন 3 দিন থাকে, জেলা অ্যারেঞ্জমেন্ট ওলা আপনি দেখাই তার ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে। এবং বাচ্চা খালি কন্ট্যাক্ট থাকলেই তো নয়, না না আমিও বাচ্চা লগে কন্টাক্ট আছে আমার কই গেলে বা বাচ্চা ডাক্তার বা এভরিথিং যেটা লাগে আমি লইয়া যাইবা সপ্তাহে আমি করি আগে। জি। আজ যাই হোক, আমি আপনার কথা আমার কথাটা শুনিলেও কোয়া, শুনলে পরে আমি কিতা কইলাম এটা কনক্লুশন পরে টানবা, আমি আগে কইলাই। হ্যাঁ, জি হোক, থ্যাংক ইউ ভাই। এক নম্বরে হইল গিয়া বাচ্চার লগে আপনার কন্ট্যাক্ট রাখলে হইলে যদি আপনি লইয়া যান, যদি প্রুফ না করতে পারেন আপনার বাচ্চার লগে ঘুমাইলে ওইটা কোনো ম্যাটার নাই, বুঝলেন নি? আপনি যেটা কইলাম ওয়াইফে লিখে দিবা, আনলে কোর্টে দিব, দুইটার একটার বাদে আপনি কোনো কিছুতে হইতো নাই, এক নম্বরে। 2 নম্বরে যদি কোনো কারণে ওয়াইফে লিখিয়া না দেন, কোনোভাবে না থাকে, তাহলে আপনি কোর্টও যাইতে হইবা, ফ্যামিলি কোর্টও কাউন্টি কোর্টও কন্ট্যাক্ট অর্ডার লাগে। কন্ট্যাক্ট অর্ডার যদি ফাইন প্লাস শুনুন জানি, খালি কন্ট্যাক্ট অর্ডার ফাইলে হইতো নাই, বাচ্চার বার্থডে যায়নি, বাচ্চারে বার্থডে জামা কিনে দিয়ে আইসেননি, বাচ্চারে লুক আফটার করেননি, স্কুলে লইয়া যায়নি, বাচ্চারে আপনারা লাইক করেনি, বাচ্চার লাগে আপনার দরকার কিনা, বাচ্চার যদি একটু বড় হয়ে থাকে স্কুলে লইয়া গেছেননি, দুনিয়ার সবটা আপনার লাগবে জেনুইন রিলেশনশিপ উইথ চাইল্ড, এটা প্রমাণ করা লাগবে, খালি কন্ট্যাক্ট অর্ডার থাকলে হইতো নাই। অনেকগুলো বিষয় আছে, যারা এক্সপার্ট আছে ফ্যামিলি লয়ের ব্যাপারে, তারা কাছে জানি তারা কয়ে দিব যে কন্ট্যাক্ট অর্ডার হাউ ইট ওয়ার্কস। রিলেশন যেটা এটা ঠিক আছে, বাট এটা কি হয়তো আর যাই হোক, আপনি আমি কইলে শেষ করে লাই, আপনি উত্তর দেওয়ার দরকার নাই। সুতরাং কন্ট্যাক্ট অর্ডার লাগবে, আপনি অ্যাপ্লাই করতে পারবা, অ্যাপ্লাই করলে দেয় যে পসিবিলিটি। সুতরাং কন্ট্যাক্ট অর্ডার লাগে আগে, অনেক আগে থেকে প্রিপারেশন নিবা, কারণ এখন মিডিয়েশন ম্যান্ডেটরি। আমি অন্য সময় পাইলে কন্ট্যাক্ট অর্ডার নিয়ে ডিটেলস আলোচনা করব। থ্যাংক ইউ লাইনে আইফার লাগিয়া। দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক মন্ডলী, আজকের লিগেল রাইটসের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে লিগেল রাইটস প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 7:30টায় সরাসরি সম্প্রচার হবে এবং পরবর্তী রবিবার বেলা 3:30টায় রেকর্ডেড প্রচারিত হবে। সুতরাং আপনারা যদি কোনো কারণে বৃহস্পতিবার অনুষ্ঠান মিস করে থাকেন, তাহলে পরবর্তী রবিবারে 3:30টার সময় অনুষ্ঠান আবার দেখতে পাবেন। আপনারা টেলিফোনের মাধ্যমে যে কোনো বিষয়ে প্রশ্ন, আইনি বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী ডিভোর্সের পরে ফাইন্যান্সিয়াল ডিভোর্সে সম্পর্কিত ফাইন্যান্সিয়াল রিমেডি যে সে বিষয়ে আলোচনা করছেন, এবং আমি ইমিগ্রেশন আপডেট সহ অন্যান্য বিষয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। এখন শুরুতেই যাচ্ছি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে। জাস্ট এ রিক্যাপ, আমি বলছিলাম যে মানে শুরুতে কি হয় ফাইন্যান্সিয়াল অর্ডারের ব্যাপারে। আমি বলছিলাম যে ভালো হবে যে আপনারা যদি নেগোসিয়েশনের মাধ্যমে একটা
চুক্তিতে আসতে পারেন সেটাই ভালো হবে। কিন্তু আমি সাথে সাথে রেকগনাইজ করি যে এটা সবসময় মানে সম্ভব না, কারণ আপনার মানে উভয় পক্ষ পার্টি, আপনার স্পাউস, এই আগের হাজবেন্ড থাকেন কিংবা ওয়াইফ থাকেন, তারা বলবেন না আমি এটা পারবো না, আমি এটা রাজি না, কারণ ওনারা সবসময় মনে করেন যে কোর্টে গেলে আর একটা বড় একটা অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন। তো কাজেই যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে একটা মেথডিক্যাল অ্যাপ্রোচ, মানে একটা স্ট্রাকচার্ড মানে অ্যাপ্রোচ আপনাদেরকে আরম্ভ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনারা দেখবেন, আপনারা জিজ্ঞেস করবেন যে ফাইন্যান্সিয়াল রেমেডিসটা কি, মানে ফাইন্যান্সিয়াল তথ্যটা কি। ওনারা যদি বলেন যে না এই অ্যামাউন্টটা যে তুমি চাচ্ছ সেটা হচ্ছে গিয়ে অনেক বড় অ্যামাউন্ট, কিংবা যার কাছে মানে আবেদন করা হয়েছে যে আমি এই অ্যামাউন্ট মনে করি আমি এন্টাইটেলড, তাহলে ওনাদেরকে মানে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে এই অ্যামাউন্টটা আমি এই তথ্যের উপরে আমি বেস করছি, এবং আমি মনে করি যে therefore এমত অবস্থায় যে আমার পাওয়ার মানে সম্ভাবনা খুব হাই। সেই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনারা যত মানে পসিবল যদি থাকে, সম্ভব থাকে, তাহলে আপনারা প্রেস করবেন যে ফাইন্যান্সিয়াল তথ্য আনার জন্য। It doesn't matter how much you do press. I think that in my experience and indeed those of many other people, যে যেটা হয় that they will be coming up against a brick wall. আপনার উভয় পক্ষে মানে ঠার পেয়ে যাবেন যে আপনি কি করতে চাচ্ছেন। সো যাই হোক, যে অ্যামাউন্ট আপনারা দেখবেন সেটা দেখে যদি পারেন তাহলে একটা অ্যামাউন্টে মানে এগ্রি মানে হওয়া ভালো। নতুবা যেটা হয় জেনারেলি, সাধারণত যেটা হয় সেটা হয় যে অনেক দিন পরে কিংবা কয়েক মাসের পরে যে আপনি দেখবেন যে আপনাদের যে এই যে করেসপন্ডেন্সটা আর কোথায় মানে যাচ্ছে না, একেবারে স্টাক হয়ে গেছে। তখন আপনারা যে জিনিসগুলো যাচাই বাছাই করতে হবে সেগুলো হচ্ছে গিয়ে দ্য ফলোয়িং। আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনাদের ম্যারেজটা মানে কতদিনের ম্যারেজটা ছিল, বিয়েটা কতদিনের ছিল, এর কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে যত বেশি যত the longer the marriage, the more the likelihood of the court taking the view that the other person is entitled to half of the assets. সো আপনাদের প্রথমে এর মানে হচ্ছে না যে যদি শর্ট ম্যারেজ থাকে তাহলে আপনি কিছু পাবেন না, আমি সেটা বলছি না। বাট শর্ট ম্যারেজের ব্যাপারেও the prospect is infinitely smaller or become smaller. তারপরে যেটা দেখতে হবে যে এই ম্যারেজের ভিতরে মানে দুই পার্টির আপনাদের অ্যাসেটটা কি, কে কি আনছেন। আপনি যদি বলেন না আমার প্রপার্টি তো আমি বিয়ের আগে আমার প্রপার্টিটা ছিল, ঠিক আছে, কিন্তু বিয়ের ভিতরে এই প্রপার্টিটা আপনাকে কি মানে আপনাকে যে ভূষণ টুষণ করা হয়েছে মানে আপনি কি এটা মেনটেন করছেন, কি অন্য কিছু নিয়েছেন, পয়সা বলছেন, আপনার পার্টনারের পয়সা বলছেন, কিংবা আপনার যে এই যে অন্য ইনভেস্টমেন্ট, আপনি কি কোনো ইনভেস্টমেন্ট করছেন, কোনো আইসা টাইসা, কোনো এই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টগুলো কি, সবগুলো আপনাদের দুজনের। এটা এর জন্য আমি বলছিলাম আগে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা দুজনের মানে বসে ইন এ সিভিল ম্যানার বলতে হবে, দেখো কোর্টে যদি আমাদেরকে যেতেই হয় তাহলে কিন্তু কোর্টে এইসবগুলো দেখতে মানে দেখবে। এর জন্যই আমরা এক কাজ করি, আমরা দুজনেই আমাদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা তৈরি করি, দেখি যে আমাদের লায়াবিলিটিসটা কি এবং আমাদের অ্যাসেটটা কি, আমাদের ডেটস কি, সবগুলো দেখি যে আমাদের কম্বাইন্ড পুলটা কি। আমাদের যদি কোনো পেনশন প্ল্যান থাকে তাহলে এই পেনশন প্ল্যান কি রিয়েলাইজেবল হবে কতদিন পরে, কি এটা আমাদের কি কোনো মানে ক্যাশ মানে ইকুইভ্যালেন্ট কি কোনো কিছু আছে, আমরা কি কোনো ক্যাশ সাম আমরা উইথড্র করতে পারবো কিনা, কিংবা করে ফেলেছি কিনা, যদি করে থাকি তাহলে এই পয়সাটা কোথায় গিয়েছে, কিভাবে আমরা মানে খরচ করছি,
কাকে দিয়েছি, যদি কোনো পয়সা আমাদের যদি দিয়ে দেই যে এই আমার ছেলের বিয়ের জন্য কিংবা আমার মেয়ের বিয়ের জন্য, তাহলে সবগুলো আমাদেরকে মানে যাচাই বাছাই করে লাইন ফর লাইন আমাদেরকে এটা মানে প্রমাণ করতে হবে। So all these things are all relevant in deciding যে আপনাদের মানে মানে কি 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 পরিমাণ কি অ্যামাউন্ট পেতে পারে। তারপরে হচ্ছে গিয়ে যেটা দেখতে হবে যে ডিভোর্স যদি সেপারেশন হয়ে যায়, যদি কয়েক মাস কিংবা কয়েক বছর হয়ে যায়, তাহলে এই সেপারেশনের ভিতরে আপনারা কি কি করছেন? আপনাদের কি কোনো নতুন পার্টনার আছেন, নাকি আপনারা অন্যদিকে কোনো বাড়ি টাড়ি কিনেছেন কিংবা নতুন একটা জীবন তৈরি করছেন নাকি? কোনো অর্ডার যে কোর্টে দিবে, যে কোনো অর্ডার যে কোর্ট দিবে, সেই অর্ডারটা কিন্তু কনফার্ম হবে না যতক্ষণ পর্যন্ত ডিভোর্স অ্যাবসলিউট যখন হয়নি। So in other words, there will be an order, but any order must be granted by the court after, মানে ডিক্রি নাইসার যখন ঘোষণা করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, এরপরে আপনাকে এই কোর্টে ফাইন্যান্সিয়াল অর্ডারের ব্যাপারে অর্ডারটা জারি করতে পারে। তবুও বলবে কিন্তু এই অর্ডারে যে it is ordered by the court subject to decree absolute, অর্থাৎ আপনার এই অর্ডারটা জারি হবে যতক্ষণ এই ডিক্রি অ্যাবসলিউট মানে ডিক্লেয়ার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আমরা আবার আসবো আপনার কাছে। দেখি কিছু কলার লাইনে আছেন, তারা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি সিসে আপনার অ্যাপ্লিকেশন করছি গত নভেম্বরে। কিসের অ্যাপ্লিকেশন করেছেন? প্রায়, জি, কিসের অ্যাপ্লিকেশন করেছেন? আমি আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করছি। 10 বছরের রুলে। হ্যালো, জি বলেন। জি, আপনি কি লং রেসিডেন্সি অ্যাপ্লাই করেছেন? জি জি জি, লং রেসিডেন্স 10 ইয়ার বেসিসে লং রেসিডেন্স আমি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করছি। জি বলেন। হ্যাঁ, তো আমার 1 বছর হতে চললো। জি। তো মাঝখানে তারা 6 মাস পরে আমার ইংলিশ সার্টিফিকেট নিয়ে তারা মানে বলতেছিল তো একটা পরীক্ষা দিয়ে আমাদের কাছে ইংলিশ সার্টিফিকেট পাঠাও। আমি সেটা পাঠিয়েছি, সেটা আপনার জুন মাসে। তারপরে আর কোনো মানে কোনো খবর নাই। তা আমি এখন এই অবস্থায়, আমার অবশ্য এখানে ফ্যামিলিও আছে, আমার এক ছেলে এক মেয়ে আছে, 8 বছর ধরে আমার সাথে আছে। তো আমি এখন মানে কি ফোন করবো না চিঠি দিব, আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, ওই কোনো ডিসিশন এখন পর্যন্ত আসে নাই আপনি? জি না, আমি এখন পর্যন্ত কোনো ডিসিশন পাই না। আপনি চিঠি লিখতে পারবেন। চিঠি লেখেন যে এতদিন হলো, তোমরা একটু জানাও আমাদেরকে। চিঠি লেখেন। না, অনেকে বলতেছে যে এখন বরং কোন আবার খারাপ কিছু হয় কিনা, আমি যেন একটু ওয়ারিড হচ্ছে আর কি। না, এখানে খারাপ হওয়ার কিছুই নাই। এতদিন হয়েছে, আপনি লিখতেই পারেন। আপনি লিখে জানান, খারাপ হওয়ার কোনো সম্ভাবনা। এগুলি তারা অন দি বেসিস অফ ইয়ে, সেটা তো আমার মামাতো বাচ্চা তো ভাই না যে আগে একটা বেয়াদবি করেছিলেন সেটা একটা লেসন দিয়ে দিবে, সেটা তো না। আপনি লিখেন, তার সিদ্ধান্ত যেটা দিবে লিগেল বেসিসেই দিবে। সুতরাং এখানে তো আপনার কোনো দুর্বলতা থাকা উচিত না। সুতরাং আপনি লিখেন যে অনেকদিন হয়ে গেল, জানাও, তারা একটা জানাবে যে এর মধ্যে জানা। আর তারপরে যদি না জানায়, লোকাল পার্লামেন্ট মেম্বার দিয়ে আপনি লেখান, দেখবেন ঠিকই উত্তর আসবে। ঠিক আছে? থ্যাংক ইউ লাইনে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি বলতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। Hello, হ্যালো, আসসালামু আলাইকুম। am I speaking to studio? Yes, you are speaking to studio. Yes, go on. Right. My question is about an ILR application. Basically, I'll be eligible to apply for ILR on the 17th of December, and my college got revoked on July this year. Been waiting for curtailment letter all this while, but I haven't received any. So around mid of September, we sent a letter via lawyer to the UKBA asking for curtailment letter, but they haven't sent us any reply, and I'm still waiting for it. And on the other hand, I can't take admission anywhere. Did not give admission without curtailment letter. So basically, my question is that do you think I have anything else as of now which I could take any step? And second is, will this be a problem for my ILR application? Okay, until how long your visa is valid for? Well, the current visa is valid till now. For until what date?
I think 5th of February. 5th of February. That's right. Okay, so you're asking for curtailment letter. So if there's no curtailment letter, no problem. You can apply for indefinite leave to remain, but only problem may arise because they will say, yes, your college has been revoked, license has been revoked, your visa has been cancelled, but still you can argue that I haven't received anything at all regarding cancellation, so my visa is still valid. And I don't think you need to do anything at all. Okay, because I've already sent a letter to them through the lawyer asking for curtailment letter. So which is Why you're asking for curtailment letters? Because was it not required? if college is revoked and you know for the fact that license has been revoked, automatically you have 60 days. Sometime we lawyers sometimes write them, look, we haven't received anything, curtailment, so give us another time or 60 more days. But as long as you know the college has been license has been revoked, so if you agree to the Home Office, inform that I know the college license has been revoked, from there you receive the information, you will have only 60 days left. If you don't write anything, and then at that case maybe you can tell, look, I haven't received anything at all. But your normal duty is to find a new college within 60 days. And if you go to any college and they said, no, I need a letter from Home Office when your visa is curtailed, then you can ask for curtailment letter. I don't think for own volition, why should you write to Home Office to give a curtailment letter? Because of the admission. Because of admission, I went to another college. Admission, they said they need the letter. So without the letter, I'm unable to take admission in another college. Why they need a letter? Because did you show them that you have visa valid? They need, because my previous course is not yet over. I'll have to put why am I in mid of another course? Why am I? I understand your point. Anyway, to advise you on that basis that you have written to the Home Office, no response at all. Your visa is technically is valid until whatever the time you have. But if you agree that you have learned this news that college license has been revoked, it may create a problem when you apply for long residence. But you don't have anything to do at this moment. Okay, all right then. Thank you very much. Okay, thank you for calling us. Thank you. আমি যাচ্ছি পরে কলার কাছে, দেখি পরে কলার কি জানতে চান। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমার এক কলিগ কের আত্মীয়, ওনার কলিগ আমাকে রিকোয়েস্ট করলো যে তার আত্মীয় ডিটেনশন সেন্টারে সিল আছে, আপনি গ্যারান্টি দিয়ে একটু ওনাকে বাই করে নিয়ে আসেন। তখন আমি কোর্টে যায় 3000 পাউন্ড গ্যারান্টির বন্ড দিয়ে ওকে বের করে নিয়ে আসি। তারপরে ওই ট্রাভেল ডকুমেন্টের জন্য করে, কিন্তু আরো ওই সাইনে যায়। তো লাস্ট উইকে একটা লেটার আসছে যে তোমার ওই টিকিট চলে দিতে হবে। তিনি সে আর সাইনে যায় নাই, পলায় গেছে। এবং আমি তারপরের দিন আমার পুলিশে রিপোর্ট করছি যে সে এইভাবে পলায় গেছে, আমি আর তাকে খুঁজে পাই না। তো এখন কথা হলো যে আমি 3000 পাউন্ড যে ইডিসি 3000 পাউন্ড নিবে কিনা, এবং পরবর্তী সময়ে আমি কোনো গ্যারান্টি অথবা স্পন্সর দিতে পারবো কিনা বাংলাদেশ থেকে কোনো কিছু আনামত করা, তারা আমাকে গ্যারান্ট করবে কিনা বা কালো তালিকায় রাখবে কিনা, এইটা একটু জানতে চাচ্ছিলাম। ওকে, থ্যাংক ইউ। এক নম্বরে হয়েছে কি আপনার টাকার জন্য পরবর্তীতে লিখতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পরবর্তীতে কোনো সময় বেইলের জন্য হতে পারবেন না। ইউ উইল বি লিস্টেড টাইপ অফ ব্যাক লিস্টেড, যে আপনি একবার সিকিউরিটি হয়েছেন এবং রুল ব্রেক করেছেন, আপনি পারবেন না। আপনি না, যে কেউ কোনো ক্ষেত্রে যদি কোনো ধরনের অফেন্স থাকে সে হতে পারে না। আপনি একবার কোর্টে গিয়ে বলছেন যে আপনি জামিনদার, তারপরে আপনি চলে গিয়ে যাওয়ার পরে আপনি পুলিশকে বলছেন, এটা হবে না। আপনি কোর্টে যখন বলছেন তখন আপনি সজ্ঞানেই বলছেন যে যাবে না, যদি যায় তাহলে আমি এই টাকা দিতে বাধ্য আছি। সুতরাং এটা কোর্ট আপনাকে লেখা, হোম অফিস যদি ডকুমেন্টস করে বা আপনাকে লিখতে পারে যে এই ব্যাপারে, কিন্তু আপনি পরবর্তীতে এই জামিনদার হতে পারবেন না, এটা নিশ্চিত, আনলেস কোনো কারণে ভুল কারণে যদি আপনার নাম রেকর্ডে না থাকে, কারণ আপনি জামিনদার হয়েছেন। আর যেটা ব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে যে আপনি ওনাকে যদি রিমুভ করে, ব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে ওনাকে সরকারি পয়সায় যদি রিমুভ করে থাকে তাহলে 10 বছর উনি আসতে পারবেন না। কেবলমাত্র স্পাউস ভিসায় যদি অ্যাপ্লাই করেন
সেক্ষেত্রে উনি আসতে পারবেন, তারপরও সেইখানে অ্যাপিল টেবিল হতে পারে, রিফিউজাল হতে পারে। এছাড়া ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিটর ভিসা কোনো কিছুতে আগামী 10 বছর যদি সরকারি টাকায় পাঠায় ম্যান্ডেটরি ব্যান্ড। এটা না, তিনটা। আমাকে কোনো ব্যান্ড করবে না, কিনা? আপনাকে, আপনি তো ব্রিটিশ সিটিজেন, আপনাকে কোনো ব্যান্ড করবে না, কিন্তু একটা সম্ভাবনা আছে, যেটা হয় যে অনেক সময় তারা অনেক সময়, এটা আমি 100% বলছি না, অনেক সময় এই পাসপোর্টের নাম্বারটা এগেইনস্টে ব্যাকলিস্ট করে থাকে, যার ফলে এয়ারপোর্ট পাস হতে হলে জিজ্ঞেস করে যে আপনি কোনো সময় ব্রিচ করছেন কিনা, কোনো কিছু করেছেন কিনা। অনেক সময় থাকে আর কি, এরকম পাওয়া গেছে যে লিস্ট হয়। এছাড়া আপনাকে কোনো ব্যান্ড, আপনার কোনো ক্ষতি আপাতত নেই। থ্যাংক ইউ। ও, থ্যাংক ইউ লাইনে আসার জন্য। আমি যাচ্ছি পরের কলারের কাছে, পরের কলার কি বলতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন প্লিজ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন ভাইয়া। জি, আমার নাম শাহেদ। জি বলেন প্লিজ, শাহেদ বলেন। জি, আমার না বিদেশিতে পরে আমার নানি আর মামা দুজন লন্ডন আইসন রাইট অফ অ্যাবাউট লইয়া। আর এখন বর্তমানে আমি আমার আম্মারে আনছি গত সপ্তাহে আইসন। এখন দেখি কি হয়েছে, নানা সিটিজেন ওয়ার ফরে যে এখন আমি চাইলাম টিউশন করতাম, এখন কি রাইট আছে এটা জানতাম চাইলাম। আমি ভালো ওকে, আপনি কথা- আবার খৌকা দয়া করে এতে বুঝতে পারবো যে সরি, আপনি আবার খৌকা স্টোরিটা। জি, আমার নানা উদ্দেশ্য আইসন আইয়া ব্রিটিশ সিটিজেন হয়েছেন। জি, হওয়ার আপনার পরে আমার জি, এরপরে আমার নানি আইসন মামা দুজন লইয়া উদ্দেশ্য জি। রাইট অফ বোর্ড লইয়া। জি পরে এখন আমি আমার আম্মার আনি উদ্দেশ্য পাখানি আনা পরে আম্মা আপনার নানা ব্রিটিশ জন্ম হওয়ার আমার আম্মার আগে জন্ম হয়েছে। জি। এখন আমি চাইলাম ব্রিটিশ রাইট অফ বোর্ড লাগে অ্যাপ্লিকেশন করতাম। আপনি জি এখন আমার আম্মার বার্থ সার্টিফিকেট না লেটারও কি মিস্টেক হয়ে গেছে, স্পেলিং মিস্টেক হয়েছে, যে কোনো সমস্যা হইব অ্যাপ্লিকেশন করতে। আচ্ছা, স্পেলিংও মিস্টেক হলে কোনো প্রবলেম হইতো না, এটা ঠিক করাইলে হইব। অন্য আর কোনো প্রশ্ন নেই। জি, আর একটা প্রশ্ন হইলো, আমার মামা দুজনে ডিএনএ টেস্ট হাইরেন না, কিতাব হইল না? ডিএনএ টেস্ট হয়েছে নানিরে দিয়া, জি তানফুরি বলি আর কি। জি। আর নানার মামা দুজনে আগে সেকেন্ড সাইডে না ডিএনএ দিতা, তো এইটা লাগি কোনো সমস্যা হইব কোনে আপনার অ্যাপ্লিকেশন করতে? ডিএনএ দিতে নাই, খে দিতে নাই মামায়? মামা দুজন নিয়ে তো দিবা না, মা ফুড়ি দিলে হইব, ঠিক আছে, মা ফুড়ি দিলে হইব, অন্য কেউ না দিলে এনে ফোর্স করাইতে পারতা নাই। কিন্তু ডিএনএ আর কিন্তু আপনি যেটা কইছেন যে এখন অ্যাপ্লাই করলে হইব কিনা এটা অন্য বিষয়, কিন্তু ডিএনএ দিলে প্রবলেম হইতো না, মিস্টেক হলে কোনো প্রবলেম হইতো না। আর এই ব্যাপারে যেহেতু আপনি অ্যাডভাইস দিয়েছেন, এই ব্যাপারে আমি আর কইরাম না, ঠিক আছে? জি, আর এই বিষয়ে আপনি রাইট আছেন, আপিল রাইট আছে, কিন্তু আপনি তো অবশ্য আপনার লাগে অ্যাপ্লাই করতা, কিন্তু আপনি তো ভিজিট ভিসা আইছেন নি না? আপনি অবশ্যই আর জি না বিদেশ ভিসায় আইসন গত সপ্তাহ। ভিজিট ভিসা খেয়েছেন, আপনি আইছেন নি? জি না, আমার আম্মা আম্মা লাগে অ্যাপ্লিকেশন করতাম। ও, আপনার আম্মার লগে আপনি অ্যাপ্লিকেশন করতেন। আপনার বয়স কত? আমি না, জি না আমি না, হ্যাঁ। আপনার আমার আম্মা আইসন ওদের, আমি আর কি আমার আম্মার আনাইছি। ও, আপনি এখন আপনি কিটা কিটা কোন ক্রাইটেরিয়া আইছেন? আমি ব্রিটিশ সিটিজেন। সিটিজেন। আচ্ছা ঠিক আছে, আপনি যে দুটো কোয়েশ্চেন করছেন দুইটার উত্তর দিছি, থ্যাংক ইউ। বাকি এটা নিশ্চয়ই আপনি জানরা কিলা করতা। থ্যাংক ইউ লাইনে আইবার লাগিয়া। দর্শক মন্ডলী, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানের সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যারিস্টার রেজা চৌধুরী ফাইন্যান্সিয়াল রিমেডি অন ডিভোর্স এ ব্যাপারে কথা বলছেন, আর আমি ইমিগ্রেশন বিষয়ে আপডেট দিয়েছিলাম। আমি রেজা চৌধুরীর কাছে যাওয়ার পূর্বে আপডেট আগে যেটা বলেছিলাম তার একটা রিক্যাপ করতে চাই, যেটা হচ্ছে Tier 4 অ্যাপিলের স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের কোনো অ্যাপিল রাইট তুলে দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর চলাকালীন সময়ে আপনার ভিসা বা লিভ থাকবে যদি অন টাইম অ্যাপ্লিকেশন করা হয়। তারপরে ইমিগ্রেশন কোর্টে অ্যাপিল চলাকালীন সময়ে কস্ট অর্ডার করা হয়েছে যে অ্যাপিল যদি হারেন, ওই আনরিজনেবল বিহেভ করে কোনো পার্টি, তার বিরুদ্ধে কস্ট অর্ডার চাওয়া যাবে, কোর্ট ইস্যু করতে পারে, সে ব্যাপারে আলাদা হিয়ারিং হতে পারে, নাও হতে পারে। তারপর ডিপোর্টেশনের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপিল রাইট থাকবে না, অলরেডি 20 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। আর আরেকটা 17ই নভেম্বর থেকে কার্যকর হয়। আইএসসি অ্যাডভাইজাররা কোনো ধরনের যদি ভুল করে থাকেন, যদি ইনকম্পিটেন্স দেখান, কোনো ডিসিপশনের অধীনে আসেন, তাহলে কমিশনার তাদের ভিসা বা তাদের লাইসেন্স বাতিল করতে পারে, সাসপেন্ড করতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে এই ভিসা বাতিলের ক্ষেত্রে মানে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে অ্যাপিল করতে পারবেন। সুতরাং এই হচ্ছে সারমর্ম। অনেক বিস্তারিত বলা যাবে, পরবর্তীতে সুযোগ পেলে বলবো। আর আমাদের এই অনুষ্ঠান এখন থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 থেকে 9টা সরাসরি সম্প্রচার লাইভ টেলিকাস্ট হয়ে থাকে, আর রবিবার বিকাল 3:30টায় এটা রেকর্ডেড বা পুনঃপ্রচার হয়ে থাকে। আপনারা যে সময় পান সেই সময়ই দেখবেন, সেই প্রত্যাশা রাখি। আপনার টেলিফোনের মাধ্যমে যে কোনো বিষয়ে এই অনুষ্ঠানে প্রশ্ন রাখতে পারবেন, যে কোনো আইনগত বিষয়ে আমাদের অতিথি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি যাচ্ছি শেষ পর্বে ফাইন্যান্সিয়াল রিমেডি অন ডিভোর্স, ব্যারিস্টার রেজা চৌধুরী। আমি আগে পূর্বে বলছিলাম যে এই প্রি অ্যাকশনের কি করা, মানে লিটিগেশনে যাওয়ার কি করা, সেটা যদি না হয় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমে আমি মনে করি উত্তম হবে যে একটা যদি লিগ্যাল অপিনিয়ন, ব্যারিস্টার্স অ্যাডভাইস ওর অ্যান এক্সপিরিয়েন্স সলিসিটরস অ্যাডভাইস নিয়ে যদি বলা হয় যে ইয়েস ইউ হ্যাভ প্রসপেক্ট অফ সাকসেস, এবং সময়ের ব্যাপারে, কষ্টের ব্যাপারে সবকিছু যাচাই বাছাই করে উল্লেখ করে যদি বলা হয় যে ইয়েস ইউ হ্যাভ এ রিজনেবল প্রসপেক্ট অফ সাকসেস, তাহলে ইন মাই ভিউ যেটা ভালো হবে, then can you begin the process of making an application to the court. সেই ক্ষেত্রে যেটা হয়, আপনি একজন এক্সপিরিয়েন্সড সলিসিটরের কাছে যাবেন, কিবা আপনি চিন্তা করতে পারেন, আপনি বলতে পারেন নিজেকে যে আমি এই পয়সার ব্যাপারে অনেক পয়সা মানে খরচ করতে হবে, and I've seen this happen. I was representing one client under the direct access scheme without a solicitor but through a barrister, আর উনার মানে এক্স ওয়াইফ কিন্তু এই একটা ভালো সলিসিটরের মাধ্যমেই মানে উনার অ্যাপ্লিকেশনটা জারি করা হয়েছিল, but in the end she had to pay out in excess of about £20,000 in legal fees just alone for the whole application. তো সুতরাং মানে পয়েন্টটা হচ্ছে কি এটাই যে পয়সার ব্যাপারে অনেক পয়সা মানে খরচ করতে আপনাদের দেখবেন যে আপনারা বাধ্য থাকবেন, but there are other options, and one of which that I mentioned is of course to see whether you can engage a barrister on a pro bono basis, under the direct access scheme, or even আপনার যদি কোনো পয়সা যদি নাই থাকে তাহলে দেখতে পারেন যে একজন প্রো বোনো মানে ফ্রি একজন ব্যারিস্টার নিতে পারেন কিনা। না, ফ্রি এর ব্যাপারে সব সময় থাকতে পারবেন না, বাট যদি আপনার ফাইনাল হিয়ারিং এ থাকে তাহলে সেটা আপনি দেখতে পারেন। So when you make the application, there are a number of stages that one has to go through with this. প্রথমে যেটা হবে, অ্যাপ্লিকেশনে যখন ছাড়বেন, ছাড়ার পরে একটা অ্যাকনলেজমেন্ট দিতে হবে মানে উভয় পক্ষের পার্টি। যদি বলেন না আমি একটা এগ্রি করি না কি হোয়াটএভার, এরপরে প্রথমে যেটা হবে সেটা হবে গিয়ে যে একটা ফার্স্ট হিয়ারিং মানে হবে, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ডিসপিউট রেজলিউশন হিয়ারিং, আর সেই হিয়ারিংয়ে আইডেন্টিফাই করা হবে কি কি মানে করা। একটা স্টেজ আছে, সেটাকে বলা হয় ফর্ম ই, সেটা হচ্ছে কি আপনার পুরো ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, মানে আপনার এ থেকে জেড পর্যন্ত আপনার বিয়ে মানে কোন দিন সার্টিফাইড হয়েছিল, আপনাদের অ্যাসেটটা কি, ইনকামটা কি, বাচ্চা কোথায়, আপনারা কোথায় থাকেন, নতুন সম্পর্ক,
পেনশন, সব কিছু আপনাদেরকে একটা অনেক লম্বা, একটা অনেক বড়, ইটস এ থিক ডকুমেন্ট আপনাদেরকে মানে কমপ্লিট করতে হবে। আমার বেস্ট অ্যাডভাইস হচ্ছে কি, আপনারা যদি নিজে যদি এটা করে থাকেন তাহলে খুবই কেয়ারফুলি ব্যাপারটা সময়টা মানে কাটাবেন, কেয়ারফুলি উত্তরটা দিবেন। কারণ এই ফর্মের পিছনে কিন্তু স্টেটমেন্ট অফ ট্রুথ, মানে আপনি শপথ দিচ্ছেন যে যাই তথ্য আপনি এখানে উল্লেখ করছেন সবকিছু কিন্তু সত্য, কিংবা আপনি ওই যে কি যে বলা হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এই মানে এইটাই। পরে যদি দেখা যায় যে আপনি মিথ্যা কথা বলছেন, তাহলে উভয় পক্ষে কিংবা কোর্টে নিজের ইনিশিয়েটিভে আপনার এগেইনস্টে কন্টেম্পট প্রসিডিংস আনতে পারে। একটা জিনিস হয়ে যায়, আমি জাস্ট অ্যাড করতে চাই, যদি দুই পার্টি এগ্রি হয়ে যায় কনসেন্ট অর্ডারের মাধ্যমে কিন্তু কোর্ট অ্যাকসেপ্ট করে। আমি যেটা নিজে করেছি এবং দেখেছি যে যদি দেখা যায় যে ফাইন্যান্সিয়াল অর্ডারের পরে লামসাম একটা পেমেন্ট দিয়ে দিল, ওইটা যদি স্টেটমেন্টে থাকে, সেক্ষেত্রে কনসেন্ট অর্ডারের মাধ্যমে তারা মিটমাট করতে পারে যদি মামলা মোকদ্দমা না যেতে চায় আর কি। সেটা তো বটেই, সেটা আপনার সেই ব্যাপারটা, সেই ফ্যাসিলিটি কিন্তু থাকে সবসময়ই। আপনি যদি লিটিগেশন যদি আরম্ভ করেন, তার মানে হচ্ছে না যে আপনার এই নেগোসিয়েশনের দরজাটা বন্ধ হয়ে গেছে। You always try to negotiate even at the door of the court. It's my practice to যখন আমি লিটিগেশন করছি না, তখন আমি মিডিয়েটরও। আর এই the great thing about mediation, যে প্রিন্সিপালটা হচ্ছে যে আপনি সবসময় you try to talk about it to see whether you can come to a settlement. But হ্যাঁ, you're right, আপনারা যদি মানে it depends on the type of order that you're looking for. আপনি যদি শুধু চান যে একটা লাম্পসাম অর্ডার, আপনি যদি চান যে মেইনটেনেন্স অর্ডার, যদি পেন্ডিং দি অ্যাপ্লিকেশন, আপনি যদি বলেন না আমার কোনো পয়সা খাওয়ার কোনো কিছু নেই, টাকার কোনো কিছু নেই, আমি চাই যে যতক্ষণ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা ফাইনালাইজড হয়নি, তো এর আগে আমি চাই একটা মেইনটেনেন্স মানে পেমেন্ট দেওয়ার জন্য, যে ওনাকে আমার পয়সা দেওয়ার জন্য টাকা কিবা, অথবা এটাই হতে পারে যে আমি লিগ্যাল খরচ, এই যে আমার আইনজীবীর খরচটা ওনাকে দিতে হবে। The court can make an interim order towards that effect. Now, consent order হতে পারে, and if you are seeking an application for an order for sale, for example, then a consent order perhaps isn't well appropriate at the beginning. It may be so towards the end of the proceedings, or even if the parties have come to an agreement of the asset pool. So আপনাদের এই ফর্ম ইটা হচ্ছে কি একেবারেই গুরুত্বপূর্ণ। সেখানে আপনারা সবগুলো মানে ডিক্লেয়ার করতে হবে। যদি না ডিক্লেয়ার করেন, বা or in any event, যেটা হয় যে দুই পার্টি এই প্রথম হিয়ারিং এ কোর্টে অর্ডার দিতে পারে যে আপনাদের যে কোয়েশ্চেনেয়ারটা, মানে এই প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা, যে এই ফর্মির মানে উপরে যে ফর্মির যে আপনারা তথ্যটা যেটা দিয়েছেন, স্বাভাবিক ব্যাপার, it's entirely normal practice, because both parties would have wanted to scrutinize what each other has declared in their application in their form E, i.e. the disclosure form. তারপরে যেটা হবে, এখানে যদি কোনো বাড়িটাই যদি থাকে একটা কিংবা কয়েকটা, তাহলে বাড়ির ব্যাপারে যে যদি কোনো এই এগ্রিমেন্ট যদি না থাকে যে ভ্যালুয়েশনের ব্যাপারে, তাহলে একটা মানে সার্ভেইং ভ্যালুয়েশনের অর্ডার দেওয়া হতে পারে। এবং এটা হতে পারে যে জি বিশেষ করে আরেকটি বিষয় রাখবো, যে ওই বাংলাদেশে যদি প্রপার্টি থাকে সেটার ব্যাপারে আমি দেখি কলারদের কাছে কল নিয়ে ফিরে থাকছি, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন প্লিজ। জি ভাই, আমি তো জানতে পারছিলাম, আমি দেশে আসলাম ভিজিটে 3 বছর আগে। জি। 1 বছর যাওয়ার পরে আমি মুসলিম মেরিট হচ্ছে আর কি। জি। তো এখন আমরা এখানে আছি। আমি অ্যাপ্লাই EX1 এ 3 মাস 3.5 মাস আগে। জি। তো আমার রিফিউজ হচ্ছে আগামী লাস্ট 1 উইক জি আগে। তো ইসলাম জো করার বাদেও
লাগে অ্যাপ্লাই করার বাদেও আর কি অ্যাপার্টমেন্ট ইসলাম সপ্তাহ তারা দেখছে, দেখার পরে আমার একটা ইতিহাস ফার্স্টে আইসলাম, তো একটা ফরেন ডিভোর্স ক্লিয়ারেন্স একটা আছে, মারি দেখাই আসলাম, আমার কোশ্চেন ইতিহাস গিয়ে আইতে নাই, তো আমি একটা কাগজ দিচ্ছিলাম, এটা তারা সব পাইছে। পাওয়ার পরে আমার যে সময় অ্যাপয়েন্টমেন্ট দিছে এই সময় আমার এই কেসটা রিফিউজ হয়েছে। এখন আমার অ্যাপয়েন্টমেন্ট দিছে আর 2 সপ্তাহ পরে আমি অ্যাপয়েন্টমেন্ট আনছি, আমি রেজিস্টার করার লাগে সপ্তাহ ইন্টারভিউ সপ্তাহ নিচে গিয়ে। জি তো এখন আবার আমার সলিসিটর একটা অ্যাপ্লিকেশন করছে কোর্টও, যে আমাদের যে সময় রিফিউজ করছে এই সময় আপিল রাইট দিছে না। জি এখন আপিল রাইটের লাগে একটা অ্যাপ্লিকেশন করছে, ওটাও রয়ে গেছে। তো আমি কেন রেজিস্টার আমার লাগে সেই দিই আমার তো জানতে হয়। রেজিস্টার লাই কিতা? ও যে রেজিস্টার অফিসে যাওয়া রেজিস্টার লাগি বিয়া, জি এটা মনে হয় সেফ নেই, ওটা কাইন্ডলি এক নম্বর হলে রেজিস্টার অফিসে যাওয়া অলওয়েজ সেফ। আপনার বিবাহ যদি কোনো ধরনের জেনুইন না থাকে তাহলে প্রবলেম, জেনুইন থাকলে কোনো প্রবলেম নেই। আমার অলরেডি আমার ওয়াইফ প্রেগনেন্ট। জি ভেরি গুড। নেক্সট জানুয়ারি মানে বেবি ডিউ হইব আর কি। ওকে ভেরি গুড। তো তাহলে আপনার এই অ্যাপিল রাইট দিছেনি তারা? এর লাগে আমরা কোর্ট আর কি একটা অ্যাপ্লিকেশন হয়ে আছে রাইটর লাগে। কোর্ট অ্যাপিল রাইট লাগে কোর্ট অ্যাপ্লাই করছেন নি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, দ্যাটস ফাইন। অ্যাপিল রাইট যদি না হয়, অ্যাপিল যদি না হয় আপনারা বাচ্চা হওয়ার পরে ডাইরেক্ট করে লেন জানি, রেজিস্টার হওয়ার পরে ডাইরেক্ট একটা অ্যাপ্লিকেশন করে লেন জানি। আর অ্যাপিল রাইট দিলে তো আলহামদুলিল্লাহ, অ্যাপিল রাইট দিলে এখন কি তো আমার রেজিস্টার অফিসে যাওয়া সেই আপনার লাগি কোনো প্রবলেম নাই। আপনি যাও বিয়া যে নেই নইলে পরে ইন্টারভিউ অলরেডি নিছে কি আমার, বুঝছি আমি। সেফ এর লাগি সেফ হইল গিয়া যারা বিয়া জামাইয়ে মাতুন বাংলার, বউয়ে মাতুন পুলিশ, আই লাভ ইউ কইবা গিলা কমন ল্যাঙ্গুয়েজ তো নাই এর লাগি। ও যারা ওই ধরনের হইতে পারে না, আজকে পত্রিকার দেখলাম মেট্রোত বলে বার হইছে যে বিয়া করিয়া দেখো একজনে বউ বলে সাংবাদিক, আখটা বিয়া করছেন ডার্লিং রে, ডার্লিং কে বিয়া রেজিস্ট্রেশন গিয়া আমি জার্নালিস্ট, তুমি আন্ডার অ্যারেস্ট, বুঝলেন নি? ইলা না হইলে কোনো প্রবলেম নাই। সুতরাং আপনার চিন্তা কোনো কারণ নাই, আপনি যাওকা রেজিস্টার করোকা, এবং যদি আপিল লাইট দেয় ও রেজিস্ট্রি সার্টিফিকেট দিয়া ব্যারিস্টার সাহেব বা আপনার যে সলিসিটার আছেন ও মানে আপিল গ্রাউন্ড চেঞ্জ করবার লাগে দিবা। হোপফুলি এভরিথিং উইল বি নাইস। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। নিজের ওয়াইফ লইয়া যাইতা বিয়া করতা রেজিস্ট্রি করতা, কোনো চিন্তার কারণ নাই। আইয়া সবরে মিষ্টি খাওয়ান জানি। খোদা হাফেজ, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। আর এখন যাচ্ছি পরের কলার কে আছেন দেখি লাইনে, কে আছেন কি জানতে চান? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম সালাম। জি ভাই সাহেব, আমি হ্যালো, আমার মাত বুঝলাম আপনি একদম ক্লিয়ার হন না? দেশবাসী উনরা, ইউরোপবাসী উনরা হোকা। জি জি ভাই সাহেব, ও ম্যারেজ করেছিলাম আগে সেপ্টেম্বর, যাই হোক যে কোনো তারিখ বিয়া করছেন? জি হোকা। জি জি আগস্ট আমি বিয়া করছিলাম। জি তখন আমি অক্টোবরও 11 তারিখে অ্যাপ্লাই করছিলাম আগে হোম অফিস। জি জি ও আমার ওয়াইফে দেওয়া, তার খাম হইল গিয়া না 17,888 পাউন্ড। জি তো আমার ওয়াইফের একটা বাচ্চা আছে কি তার লাগে। জি তো জি এখন কিতা আমি তো দেশে যাওয়া লাগবো না, তারা চাইব না আমি দেশে যাইতাম না ও দেশ থেকে তারা আমাকে দিশা দিব, জানতে চাই আমাকে। এক নম্বর হইল গিয়া কিতা কইব এটা হোম অফিসে জানে আর আল্লাহ জানেন। তে লিগেল সিচুয়েশনটা আপনারা কই, লিগেল সিচুয়েশন হইল গিয়া আপনার এটা হিউম্যান রাইটসের মধ্যে পড়বো, কারণ 17,000-এর নিচে পড়লে এটা আপনার নয়া গ্রাউন্ডস আছে, দেশও খেনে যাইতে গিয়া সংসার করতে পারতেন না, ওটা প্রমাণ করা লাগবো। যেহেতু 18,000-এর কম আছে, নর্মাল রুটসে নাই, সুতরাং আপনার দেশে যাওয়া লাগবো, ওটা কইব আর কি। আর দেশও না যাইতে পারলে তারা কইব যে দেশও খেনে গিয়া থাকতায় ফারতায় নাই,
তখন আপনি হয়তো কইবা বাচ্চার মেডিকেল ট্রিটমেন্ট নাই, ওয়াইফর খাম সারিয়া যাইতে পারতা নাই, দেশও গেলে মানুষের ইটা কইব বিভিন্ন ধরনের, যেটা যার যে গ্রাউন্ড ওটা আপনার প্রুফ করা লাগবে। এটা লিগ্যাল টার্মে হয় ইনসারমাউন্টেবল অবস্টিকল, জানেনি, যে পাহাড় যে বাধা অতিক্রম করা যায় না, ওটা প্রমাণ করা লাগবে। ওটা যদি প্রমাণ করতে পারেন আপনার ভিসা দিব 2.5 বছর করিয়া 10 বছরে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লাই করতে পারবা। আর যদি ভিসা দেয় কোনো বেনিফিট পাইতা না, হারাম হয়ে যাবে আগামী 10 বছর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কল পরে নেব, আমার অতিথির কাছে যাচ্ছি। যেটা আলাপ করছিলাম যে ডিভোর্সের ক্ষেত্রে বাংলাদেশে যদি প্রপার্টি থাকে সেটা আসে কিনা, যদিও আমি কিছু কিছু দেখছিলাম রেজা চৌধুরী। জি, the short answer is yes, কারণ আপনাকে যেটা appreciate করতে হবে, the Form E is a disclosure of not just your assets and your liabilities in this jurisdiction, but also in any other jurisdiction, whether or not it is a realizable asset or not. এর মানেটা হচ্ছে কারণটা কি? কারণটা তো কোয়াইট সিম্পল, বিকজ দিস ইজ ইউর ডিসক্লোজার। এটা হচ্ছে কি আপনার যে এই ফাইন্যান্সিয়াল যে আপনার অর্থনৈতিক ডিসক্লোজার, সেটার ভিত্তি করে আপনি যদি হতে পারে যে আপনি যদি এটা না ডিক্লেয়ার করেন, দেন আলটিমেটলি ইউ আর সেইং দ্যাট আই হ্যাভ গট সাম অ্যাসেটস hidden away in some other jurisdiction that I don't particularly want the other side or the court to find out about, because in due course, or maybe even now, I'm going to take steps to realize those assets, and then I'm going to be rather more richer than I'm going to be ordered to pay a sum out of that to my spouse, to my ex-spouse. আমরা সবসময় দেখি যে যত বড় the high profile divorce cases, সেখানে দেখা হয় যে যারা বড় ভাইরা যারা আছেন তারা সবসময় মানে দুবাই, ইতালি, বিভিন্ন দেশে প্রপার্টি থাকে। অ্যাবসলিউটলি, আপনার যদি এটা থাকে এবং তারা জানেন যে সম্পর্ক যদি এই ভঙ্গ হয়ে যায়, তারা ইমিডিয়েটলি এই স্টেপসটা আরম্ভ করেন যে সেটাই, এবং কিভাবে এই মানে অ্যাসেটগুলা মানে লুকানোর জন্য কিভাবে মানে হ্যাঁ আমরা ইন স্ট্রেট ফরওয়ার্ড টার্মস মানে এটাই তো হচ্ছে, বাট ইন রাদার মোর পলাইট ল্যাঙ্গুয়েজ ওনারা বলতে পারেন না আমি তো ওনাকে গিফট দিয়ে দিছি কিংবা অন্যদের নামে দিয়ে দিছি, মানে ইত্যাদি ইত্যাদি। সো দ্য শর্ট আনসার ইজ ইয়েস, ইউ মাস্ট। And if you কেউ যদি হাইড করে, যদি ডিপ্রাইভ সামওয়ান ফ্রম দি স্পাউস ফ্রম দি, ডেফিনেটলি এটা মানে প্রতারণা বা অন্য কিছুর মধ্যে হতে পারে। তাহলে আপনাকে মানে সাফিশিয়েন্ট প্রমাণ দিতে হবে কোর্টকে। কোর্টে এটা করে পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে ফর ডিসকভারি of those hidden assets. Now what the court isn't going to be doing, আপনি যদি শুধু বলেন হ্যাঁ আমি মনে করি সেটা হয়ে গেছে, মনে করলে তো আপনার মানে the court must be satisfied with sufficient reasonable material যে এই অ্যামাউন্টটা কিংবা এই অ্যাসেটটা এই অন্য জুরিসডিকশনে আছে, তখন কোর্টকে মানে বলবে যে ওনাকে এই সব মানে তথ্য দেওয়ার জন্য। উনি যদি না দেন তাহলে that will go to the issue of determining in the final hearing whether or not the one party has fully complied with the directions that could go against him or her. কোর্ট বলতে পারেন হ্যাঁ আমি একটা নেগেটিভ মানে ইনফ্লুয়েন্স আমি টানবো, তুমি সবগুলো ইয়ে করনি, এবং কোর্ট এটা খুবই মানে খারাপভাবে নিতে পারে, মানে ইউ উইল হ্যাভ লস্ট ইউর ক্রেডিবিলিটি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমি এটাই বলবো দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা যদি কোনো অ্যাসেট যদি থাকে, যদি এটা যদি রিজনেবলি যদি এটা মানে বের করা যেতে পারে, আপনার এক্স স্পাউস যদি এটা করতে পারেন তা, এবং আপনি এটা ডিক্লেয়ার না করেন, সেটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে। তো আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন। ইফ অন দি আদার হ্যান্ড ইউ থিঙ্ক দ্যাট ইট can't be traced, well, I'm not going to say any more on that. That's going to be a matter for you. So ডিসক্লোজারের পরে কোয়েশ্চেনারের পরে দেখতে পারেন যে আপনাদের প্রশ্নটা মানে পুরোপুরি মানে উত্তর দেওয়া হচ্ছে না ফর এ ভ্যারাইটি অফ রিজনস। এটা যদি হয়ে থাকে তাহলে আপনাদেরকে এই ব্যাপারটা নোট করতে হবে
especially at the final hearing. আপনাদের এই মানে অ্যাসেট ছাড়া যে কোর্টে যেটা দেখবে সেটা দেখবে যে আপনাদের দুই পার্টির মানে উভয় পক্ষের both the parties আপনাদের যে নিডসটা কি, আপনাদের যে লাইফস্টাইলটা কি, আপনাদের কোন রিসোর্স মানে রিসোর্সটা কি, আপনাদের পুলটা কি, দেখবে যে আপনাদের কোনো মেন্টাল কোনো অসুবিধা আছে কিনা, ফিজিক্যাল কোনো অসুবিধা আছে কিনা, কোনো ডিসেবিলিটি আছে কিনা, বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চাদেরকে মানে পালন টালন মানে কে করবে, এই বাড়িটার কোথায় মানে কে নিবে ইত্যাদি সবগুলো দেখার পরে কোর্টটা যেটা এই যাচাই বাছাই করে যেটা সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে যে ইজ ইট রাইট, ইজ ইট রিজনেবল, and this is very very crucial, যে is it one that the court can make an order which is fair to the parties. They're always trying to strike a fair balance, এবং এই fairness-এর ব্যাপারে অনেকগুলো মানে কেসটা মানে কোর্টে গিয়েছে. We even have a number of Supreme Court judgments which makes a number of gives a number of views এবং মানে গাইডলাইন্স দেওয়া হয়েছে যে fairness must be struck. এর মানে হচ্ছে না গিয়ে যে at the expense of everything else, it's a balancing মানে এক্সারসাইজ. তো সেই ক্ষেত্রে আপনার যে হিয়ারিং এ ফাইনাল হিয়ারিং যেটা হবে সেখানে আপনারা মানে জবানবন্দি দিবেন. আমি মনে করি যে ইটস গুড প্র্যাকটিস টু পুট ফরওয়ার্ড এ উইটনেস স্টেটমেন্ট. বান্ডেলের ব্যাপারে আপনারা মানে আমি উদ্দেশ্য যারা দর্শকরা যারা মানে সলিসিটর কিংবা কোনো লয়ার যদি না থাকেন তাহলে বান্ডেলের ব্যাপারে মানে ট্রায়াল বান্ডেলের ব্যাপারে খুবই কেয়ারফুল মানে ডাইরেকশন দেওয়া হয়েছে. জি, সো দি পয়েন্ট ইজ যে আপনারা যদি কোর্টে যদি যেতেই হয় তাহলে ভেরি কেয়ারফুলি আপনারা মানে যাচাই বাছাই করে দেখবেন যে ডু আই অ্যাবসলিউটলি নিড টু গো টু লিটিগেশন, এন্ড ইফ সো how do I go about in preparing for that litigation. Thank you so much. দর্শক আমি একটা কল নিব তারপর অনুষ্ঠানের সমাপ্তি টানবো. দেখি লাইনে কে আছেন. হ্যালো, আসসালামু আলাইকুম. হ্যালো, আসসালামু আলাইকুম. আসসালাম. আপনারা সুন্দর প্রোগ্রাম করার লাগে আপনার ধন্যবাদ ভাইসা. থ্যাংক ইউ ভাইসা. আমার আওয়াজ শুনতে পাইছেন ভাইসা? জি জি খোকা. প্রশ্নটা হলো ভাইসা যে আমি যদি টায়ার টু আন্ডারে মানে আয়ারল্যান্ড লাগি করে সেম সার্ভিস তাহলে আমার রিপ্রেজেন্টেটিভ দিতে পারবা নি আমার সাথে? আপনার রিপ্রেজেন্টেটিভ দিতে পারবা? দিতে পারবা. আর আমার কি কি জিনিস লাগবে আর আমার ইংলিশ রিকোয়ারমেন্টটা কি লাগবে? ইংলিশ রিকোয়ারমেন্টটা হইল কি আপনার B1 আর লাইফ ইন দি ইউকে. ওকে, আচ্ছা. আরেকটা প্রশ্ন হলো কি আর যদি কোনো লোন থাকে আমার লোন পেমেন্ট হয়ে যায় এটা আমার কোনো প্রবলেম হয় মানে আমার অ্যাপ্লিকেশন না? লোন থাকলে অ্যাপ্লিকেশনের প্রবলেমের কথা নাই. অ্যাপ্লিকেশনের কথা না. আর আমার সেম ডে সেম সার্ভিস কতক্ষণ তারা এটা ইন্টারভিউ নেয় একটু কাইন্ডলি জানাবেন? এক নম্বর হলো গিয়া সেম ডে সার্ভিসে কোনো ইন্টারভিউ নেয় না, সুতরাং নতুন কোনো প্রভিশন করলে হয়তো নিতে পারে, এখন পর্যন্ত নেয় না. এবং এটা নর্মালি এখন যেটা কুইক যারা করছে এটা 1.5 ঘন্টায় দেয়. সুতরাং আমরা গেছি তো 9টার সময় 10:30টার সময় আসছি এলা ওই যায়. সুতরাং আমরা দৌড়িয়ে সবাই রেখই যে একদিন দূরে রাখতা, কিন্তু অনেক সময় তারা মানে এটা হেল্ড আপ করিয়া কয় পরের দিন আউকা, আর সবসময় কার্ডটা দেয় 3-4 দিন পরে, কিন্তু ডিসিশন দিলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে. এটা ক্রয়ডনের কথা. ওকে, থ্যাংক ইউ. লাইনে আইবার লাগিয়া তারপরে আপনি যাইবার আগে কোনো লয়ারের সঙ্গে কথা কইবা. থ্যাংক ইউ. দর্শক মন্ডলী, আমার অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে. আমি একটা আপডেট রয়েছে এবং পুরো বিধানটাই আমি বলে নিচ্ছি. যারা অনেকেই এটা এই ক্ষেত্রে রয়েছে এখানে কিছু নতুন আপডেট হয়েছে, আমি পুরো লটা বলে নিচ্ছি. যে লটা হচ্ছে যদি কোনো ব্রিটিশ সিটিজেন, অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি ব্রিটিশ সিটিজেন, আমি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত, কেন আমি আমার স্পাউস কম পয়সা 18,000 পাউন্ড মানে চাকরি করতে হবে স্পাউস আনার জন্য? সেক্ষেত্রে নতুন সংযোজনের একটা ব্যাখ্যাও রয়েছে যে কোনো ব্রিটিশ সিটিজেন যদি ইটালি, জার্মানি, কোনো ইউরোপিয়ান ইউনিয়নে থাকেন, সেখানে কাজ করে যদি স্ত্রী নিয়ে আসেন ওই দেশে, সেখান থেকে এই দেশে নিয়ে আসার জন্য ওনার 18,600 লাগবে না. ধরেন ইটালিতে আছেন, আপনি ব্রিটিশ সিটিজেন, কাজ করতেছেন, আজকে বাংলাদেশ থেকে আপনার স্ত্রী বা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে কোনো দেশের নাগরিককে বিয়ে করে ওইখানে নিয়ে আসছেন,
আজকে নিয়ে আসছেন, কালকে যদি ব্রিটেনে চলে আসতে চান তাহলে আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে এই 18,600 বিধান লাগবে না। কিন্তু হোম অফিস যেটা দেখবে আপনি ইটালি থেকে শুধুমাত্র এই সুযোগ নেওয়ার জন্য করেছেন কিনা, রিয়েল লিঙ্কটা দেখবে, আপনি ইটালিতে থাকেন না ব্রিটেনে থাকেন সেই লিঙ্কটা দেখবে। সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি থাকে ইটালিতে কাজ থাকে 18,600 নিচে, সেখানে থাকতে পারবেন, স্ত্রী আনতে পারবেন, তারপর এখানে নিয়ে আসতে পারবেন যদি রিয়েল লিঙ্ক ইটালি থাকে, নট টু ডিফ্রড দি ইমিগ্রেশন সিস্টেম, এটা খেয়াল রাখবেন। এইখানেও কিছু পরিবর্তন আসছে, আপনারা দেখে নেবেন। দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। আবারও আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় দেখা হবে এবং এই অনুষ্ঠানে রিপিট হবে আগামী রবিবার বেলা 3:30টায়। আমরা এখানে জেনারেল অ্যাডভাইস দিয়েছি, অবশ্যই আপনারা কোনো কিছু করার পূর্বে লয়ারদের অ্যাডভাইস নেবেন, এক্সপার্ট অপিনিয়ন নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। খোদা হাফেজ, শুভরাত্রি।